আবার আপনাদের সময় নষ্ট করতে ইন জেনারেল শুক্রবার বা রোববার দিন ভিডিওটা আপলোড করি, বাট কি বলবো, শুক্রবার থেকে মাথা ফাতা পুরো ঘেঁটে গেছে। কারণ অ্যাকচুয়ালি ট্যারিফ রিলেটেড যে ঘটনাটা ঘটছে সেটা ঘটার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু ঘটল শুক্রবার। কি, কেন, কি বৃত্তান্ত, এই জিনিসগুলোতে মনে হয় না আর আলোচনা করে লাভ আছে। সবাই বিভিন্ন ইউটিউব ভিডিও বা যার যেটা সোর্স আছে সেগুলো নিয়ে সেগুলো থেকে অলরেডি জেনে গেছেন। এবার কথা হচ্ছে যে তাহলে এখন এক্স্যাক্ট সিনারিওটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, আর আমরা প্রত্যেকে টেনশনে আছি যে বাজারে কি ঘটতে পারে না পারে। আমার নিজের একটা হিউজ পজিশন ক্রিয়েট করা রয়েছে, যেটা এই মুহূর্তে লস দেখছে। মিথ্যে কথা বলে লাভ নেই যে আমি সব সিচুয়েশনেই প্রফিট করি বা সমস্ত কিছু জিনিস, সুনামি হোক বা টেররিস্ট অ্যাটাক হোক বা যুদ্ধ হোক বা এই ধরনের ঘটনা, আচমকা কিছু অ্যানাউন্সমেন্ট, সেম জিনিসটা 2022 সালেও হয়েছিল দুর্গাপুজোর সময়। তো জানি আপনারাও টেনশনে রয়েছেন, আমিও টেনশনে রয়েছি, কিন্তু তার মধ্যেও লাস্ট দুদিন ধরে, বিশ্বাস করুন, শুক্রবার দিন মার্কেট বন্ধ হওয়ার পর থেকে নন স্টপ মানি কন্ট্রোলে যা রিপোর্ট আসছে সেগুলো পড়ার পর কয়েকটা জিনিস হয়তো একটু হলেও পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে। প্রথম জিনিস, যে ট্রাম্পের ওপর প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এই মুহূর্তে, সেটা ইলন মাস্ক থেকে হোক বা বিল অ্যাকম্যান থেকে হোক, যারা যারা ওর কাছের লোক, বিলিয়নিয়ার বা ট্রিলিয়নিয়ার বা বড় বড় শিল্পপতি যারা ফান্ডিং করে একটা দেশকে বা যাদের ওপর একটা দেশের ইকোনমি অনেক সময় রান করে, বা বলতে পারেন যে আমেরিকার প্রচুর হেজ ফান্ডের ম্যানেজার, বড় বড় ফান্ড হাউসের ম্যানেজার, তারা প্রত্যেকে চাইছে যে এই ট্যারিফটাকে নিয়ে ট্রাম্প কিছু না কিছু একটা রুল আউট করুক বা ডিসিশন নিক, যেখান থেকে একটা জায়গাতে, যেমন বিল অ্যাকম্যান আজকের ওর একখানা টুইট করে বলেছে যে আমি খুব অবাক হব না যে এই ট্যারিফ নিয়ে যদি ট্রাম্প কোনোভাবে ব্যাপারটাকে আর কি বিবেচনা করে বা ডিসিশনটাকে এদিক ওদিক করে। এবার ধরে নিচ্ছি ডোনাল্ড ট্রাম্প কিছু করবে না। এবার পরিষ্কার একটা জিনিস বুঝতে হবে যে মার্কেটে এত বড় এফেক্ট কেন আসছে। আজকে ইন্ডিয়াও আমেরিকার প্রোডাক্টের ওপর ধরে নিন 50%, 52%, 56% ট্যাক্স নেয়, কিন্তু সেটা রাতারাতি বসানো হয়নি। 2012 সাল থেকে একটু একটু 5% করে করে বসানো হয়েছে, যার জন্য কখনো রিয়াকশনটা হিউজ আসেনি। আজকে যদি ডোনাল্ড ট্রাম্পও ব্যাপারটা এরকম ভাবে করতো যে আমিও ইম্পোর্ট ডিউটি লাগাবো, কিন্তু এখন 5% লাগাই, 6 মাস বাদে 5%, তাহলে হয়তো এতটা কিছু হতো না। 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে যে আজকের ডেটে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে নিজের ইকোনমিকে। ঠিক আছে, আজকের ও সারা পৃথিবীর এগেনস্টে ও যে সুপ্রিম আমেরিকা, সেটাকে প্রুফ করতে চাইছে, যেটা চায়না মানতে রাজি নয়। টেকনিক্যালি দেখতে গেলে মার্কেটে সেদিনকে পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমেরিকা যা ট্যারিফ লাগিয়েছে, চায়নাও সেম ট্যারিফ লাগিয়ে দিয়েছে। মানে ডাইরেক্ট ট্রেড ওয়ার, যে ওয়ার্ডটাকে ইউজ করা হচ্ছে, সেই জায়গাটাতে ওরা অ্যাটাক করছে বা দুজনে মানে মুখোমুখি লড়াই শুরু করেছে। ইন্ডিয়া, ভিয়েতনাম এখনো নেগোসিয়েশনে বসতে চাইছে, যেটা ইন্ডিয়ার থেকে পজিটিভ নিউজ, যে আমরা এই প্রোডাক্টগুলোতে কমিয়ে দিচ্ছি, তো তোমরা তার এগেনস্টে আমাদের এই প্রোডাক্টগুলোতে কমিয়ে দাও ইম্পোর্ট ডিউটি। নিউ দিল্লি বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রচুর ডিপ্লোম্যাট, যারা মানে গভর্নমেন্ট অফিসিয়াল বড় বড়, তারা কিন্তু হোয়াইট হাউসের সঙ্গে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট রাখছে। ইভেন ভিয়েতনাম, ওরা তো রেডি হয়ে গেছে যে জিরো ট্যারিফে চলে যেতে ইউএস এর সঙ্গে। বুদ্ধিমানের কাজ, যে আমি পারবো না ঝামেলা করে, সোজা সোজা সারেন্ডার করে দিই। এবার এগুলো তো গেল হচ্ছে খারাপ দিক। টেকনিক্যালি কিন্তু ইন্ডিয়ার জন্য কিছু ভালো দিকও তৈরি হচ্ছে। সেটা কিভাবে? যতগুলো কান্ট্রির ওপর এই ট্যারিফ বসানো হয়েছে, তার মধ্যে সবচেয়ে কম ট্যারিফ বসানো হয়েছে কিন্তু ইন্ডিয়ার ওপর। এবার চায়নার একটা প্রোডাক্টের ওপর 40% ট্যাক্স ফরসে
ইন্ডিয়ার প্রোডাক্টের ওপর 20% ট্যাক্স। এবার আমেরিকার মানুষ যখন কিনবে, চায়না থেকে যাওয়া প্রোডাক্টটার দাম বেশি, ইন্ডিয়া থেকে যাওয়া প্রোডাক্টটার দাম কম। লোকে কিন্তু ইন্ডিয়ান কোম্পানির প্রোডাক্টকে চুজ করবে কেনার জন্য, যেখান থেকে প্রায় $37 বিলিয়ন একটা ব্যবসার জায়গা কিন্তু ইন্ডিয়ার জন্য তৈরি হচ্ছে। সব কিছুতে সব সময় যে খুব খারাপ হয় এটা কিন্তু নয়। হ্যাঁ, কিছু সেক্টরের জন্য হয়তো খারাপ হচ্ছে, আর আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই ইকোনমিস্টদের ভাষা, ইংলিশ রিপোর্ট আমরা বুঝি না, যে যেমন ভাবে বোঝায় তেমন ভাবে বুঝি। যেমন আমিও যদি আপনাদেরকে এখন ভুল বোঝাই, তো আমার স্বল্প বিদ্যা বা আমার মাথা মোটা বুদ্ধিতে আপনারা কিন্তু সেটাকেই মানবেন যে আচ্ছা ট্রাম্প তাহলে এই করছে। এবার আমার পড়াটা যদি ভুল হয়, আপনাদের শেখাটাও কিন্তু ভুল হবে। তো যাই হোক, এই জায়গা থেকে যে আমরা কিন্তু আগে সবাই এখন মোটামুটি প্যানিকে, আমার কাছে অন্তত 100-200 মেসেজ ফোন ঢুকে গেছে যে কাল সকালেই সমস্ত কিছু বিক্রি করে দেবে কিনা। আবার আপনাদেরকে বলি, যখন বাজারে ঝড় চলে সব সময় যে কিছু না কিছু আমাকে করতে হবে এটা জরুরি নয়। হয় কিনতে হবে, নয় বেচতে হবে, কিছু না কিছু কি করাটা খুব দরকার। একটা সিনেমা দেখার মতন জাস্ট চুপচাপ বসে একটা দিন কি দুটো দিন মার্কেটটা দেখুন। এপ্রিল মাস অনেক লম্বা, সবে মাসের আমরা সেকেন্ড উইকে কালকে পা দিচ্ছি, এখনো 3 নম্বর সপ্তাহ 4 নম্বর সপ্তাহ বাকি আছে। তো কালকেরই আমাকে কিছু স্টেপ নিতে হবে, এটা কিন্তু জরুরি নয়। এবার কথা হচ্ছে যে কোন কোন সেক্টরের জন্য ভালো হতে পারে। যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি, টেক্সটাইল সেক্টর ভালো হওয়া উচিত, কারণ বাংলাদেশের ওপর যে ট্যারিফ বসিয়েছে, আর বাংলাদেশ প্রায় 912 মিলিয়ন ওই গেঞ্জি জামা কাপড় পাঠাতো, মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের যথেষ্ট ভালো বা বড়। ওখানে যেহেতু ট্যাক্স বেড়ে গেছে, ইন্ডিয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রির কাছে কিন্তু একটা অপরচুনিটি ক্রিয়েট হয়ে গেছে। বা ধরে নিন আমাদের এখানে যারা সার্ভিস প্রোভাইডার, সাপোজ ধরে নিন বিভিন্ন এক্সচেঞ্জ মানে বিএসসি বলুন বা যাদের সঙ্গে আমেরিকার কোনো রিলেশন নেই, ইন্ডিয়াতেই কাজ করছে, ইন্ডিয়াতেই সার্ভিস প্রোভাইড করছে, তারা বেটার থাকবে। বা ধরে নিন বিভিন্ন ধরনের যারা প্রোডাকশন কোম্পানি যারা ইন্ডিয়াতে, মেনলি ঝাড় খাওয়া উচিত ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোর যারা এক্সপোর্ট করে। তো এখনো অবধি যে সব সেক্টর খারাপ হয়ে গেল, সব সেক্টর ধসে যাবে, এরকম ভাবার মতন কোনো জায়গা আসেনি। কারণ একটু আজকের এনএসসির যে চিফ, যার আমি নাম জানতাম না, সে অবধি ইন্টারভিউ দিয়েছে, দিয়ে একটা কথা বলেছে খালি সিম্পলি মাথায় রাখতে, যে এই উইকটা একটু সাবধানে থাকো তোমরা, কিছু না করাটাই বুদ্ধিমানের কাজ, দুম দারাক্কা বেচে দেওয়া কিনে নেওয়া কোনোটাই ঠিক নয়। ও কি বলছে যে শুক্রবার দিন সারা ওয়ার্ল্ড মার্কেট 5%, 6%, 7% ডাউন ছিল, ইন্ডিয়া মার্কেট মাত্র 1.5%। তো ইন্ডিয়ান মার্কেটের নিজস্ব স্ট্রেংথ আছে। অবভিয়াসলি কালকের দিনটা হচ্ছে অ্যাসিড টেস্ট, যে ইন্ডিয়ান মার্কেট কিভাবে ঘটনাটাকে সামলায়। একটা হচ্ছে যে আমাকে ধাক্কা মারলো, আমি ছিটকে 10 হাত দূরে পড়লাম, আর একটা হচ্ছে ধাক্কা মারলো, আমি 2 পা পিছিয়ে আবার দাঁড়িয়ে গেলাম। তো কালকের কোথাও না কোথাও সেটা বোঝার জায়গা। এবার একটা ব্যাপার আসে যে চতুর্দিকে সেল অফ হচ্ছে, সবচেয়ে বেশি আবার বলছি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকান মার্কেট। ওখানে বলছে যে ন্যাসড্যাক তোমার বিয়ার ফেজে ঢুকে গেছে, রিসেশন হিট করছে, প্রচুর হেলথ ইন্ডাস্ট্রি বা এইসবে চাকরি ছাঁটাই হয়েছে। আজকের আমেরিকার 150টা জায়গায় বিশাল বড় জামায়াত হয়েছে ট্রাম্পের এগেনস্টে। তো দেখা যাক কি হয়। আজকের আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছি, প্যানিক করছি, দেখা গেল কাল রাতে হঠাৎ করে ট্রাম্প বলে দিল যে ট্যারিফটা এখনই ইম্পোজ হচ্ছে না, এখন 5% করে করছি, প্রত্যেক 3 মাস বা 6 মাস অন্তর ট্যারিফ আমরা একটু একটু করে বাড়াবো। হতে পারে মঙ্গলবার দিন বাজার 500 পয়েন্ট উপরেও খুলতে পারে। তো এটার জন্য বলছি দুম দারাক্কা বিক্রি করে দেওয়া, কিনে নেওয়া। কারণ ইলন মাস্ক, বিল অ্যাকম্যান এরা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ। ডোনাল্ড ট্রাম্পের ভোটের পেছনে এদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে, তো এদের কথা কোথাও না কোথাও তো ম্যাটার করে একটু হলেও। এবার তাহলে কথা হচ্ছে যে ইন্ডিয়ার ভয়টা কোথায় আসছে, বা কমার্স মিনিস্ট্রি থেকে কি স্টেটমেন্ট পাস করেছে। আমেরিকান ট্যারিফ নিয়ে ইন্ডিয়ান মার্কেট এখনো এতটা ভয় পাচ্ছে না, যে আমরা এত কিছু যে আমেরিকার উপরই পুরো ভারতবর্ষের ব্যবসা ডিপেন্ড করছে।
ইন্ডিয়ার ভয় হচ্ছে যে চায়না আমেরিকাতে যে প্রোডাক্ট এক্সপোর্ট করতো বা বেচতো, যতটা ব্যবসা ওদের ঝাড় খাবে, ওরা কোথাও না কোথাও একটা অল্টারনেটিভ কিছু দেশকে খুঁজবে যেখানে সেই প্রোডাক্টগুলোকে ওরা বিক্রি করবে। আর বিক্রি করার জন্য কি করবে, দাম হয়তো এতটা কমাবে, যেটাকে বলা হয় ডাম্পিং করা, যে এতটা সস্তা করে দেবো। ধরে নিন ইন্ডিয়াতে আমরা টাটা স্টিলের স্টিল কিনছি 20 টাকায়, বাড়ি বানাবো, টাটা স্টিল থেকে স্টিল কিনছি আমি 30 টাকা কেজিতে, চায়না 15 টাকা কেজিতে স্টিল পাঠাতে শুরু করে দিল এখানে, ওর হয়তো 10 পয়সাই প্রফিট হচ্ছে, কিন্তু ইন্ডিয়ার কোম্পানিগুলোকে এখানে শেষ করবে। ভারতবর্ষেরও কিছু বড় কোম্পানি কিন্তু এই প্রসেসে ব্যবসা করে, যে প্রথমে লস নেব, তারপর যখন ছোট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে, বড় কোম্পানি বন্ধ হয় না, বাট ছোট কোম্পানিগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এই কম্পিটিশনটা তারা 1 মাস নেবে, 2 মাস নেবে, এবার তার কস্টিং পড়ছে 25 টাকা, চায়না বেচছে 15 টাকায়, সে তো 15 টাকার কমে বেচার ক্ষমতা নেই না, কারণ তার কাছে অত টাকা নেই, অতটা লস নেবে। তো আলটিমেট তাকে কোম্পানিটা বন্ধ করতে হয়। তো এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে ভয়। অলরেডি স্টিলের ওপর আরো নানা ধরনের প্রোডাক্টের ওপর ইন্ডিয়া ডাম্পিং ডিউটি বসিয়ে দেবে, মানে চায়নার প্রোডাক্টের ওপর ট্যাক্স বসিয়ে দেবে, যাতে ইন্ডিয়ার কোনো কোম্পানিকে হার্ম করতে না পারে। আবার বলছি, কমার্স মিনিস্ট্রি থেকে ওদের যারা অফিসিয়ালস রয়েছে বলেছে আমেরিকা যতটা না টেনশন, তার চাইতে বেশি টেনশনে ওরা চায়নার ডাম্পিং নিয়ে। ডাম্পিং মানে দাম কমিয়ে মাল বেচা, অন্যান্য দেশের জিনিসগুলোকে শেষ করার জন্য। ঠিক আছে, এটা গেল। এবার এই একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যদি আমি নিফটির টেকনিক্যালটাকে আলোচনা করি, বা ওই যে বললাম আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, লাস্ট 2 দিন 3 দিন ধরে পড়াশোনা করে যতটুকু বুঝছি, কনস্ট্যান্ট চার্ট বারবার খুলছি, খুলে যতটুকু বুঝছি, তাতে ওপেন ইন্টারেস্ট ডেটাতে কি বলছে। ওপেন ইন্টারেস্ট হচ্ছে খুব ক্রুশিয়াল জিনিস একটা রেজিস্ট্যান্স বা সাপোর্টকে বোঝার জন্য। নিফটির 23,200-তে এপ্রিল মাসে প্রচুর কল শর্ট হয়ে রয়েছে, নিচে 22,000-এ হিউজ পুট শর্ট হয়ে রয়েছে আপাতত এই সপ্তাহের জন্য। তো আমাদের জন্য নেক্সট উইকে 23,200 একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, 22,000 একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। ওপেন ইন্টারেস্টের গল্পটা কি, মানে বড় প্লেয়াররা 22,000-এর পুট যখন বেচে রেখেছে, তো নিফটি 22,000-এর নিচে গেলে ওদের লস লাগবে, আর ওরা ভাই লস করে না। যখনই 22,000-এর নিচে যাবে ওরা কিন্তু প্রোটেক্ট করবে বা বাইং করে বাজারকে ওপরে নিয়ে যাবে। এটা কিন্তু আমি ডেটার ওপর দাঁড়িয়ে বলছি। মাসের শুরুতে যখন ভিক্সের অঙ্ক কষেছিলাম তখন আমার কাছে কি ইন্ডিকেশন এসেছিল, বাজার এপ্রিল মাসে ওপরে 24,400 যেতে পারে, নিচে কত দূর আসতে পারে 22,500-600 বা 22,400-500, এইরকম জোন, একটা 500 সামথিং। তো এইরকম একটা সিচুয়েশনে যখন ডেটার ওপর দাঁড়িয়ে রয়েছি, এবার কথা হচ্ছে টেকনিক্যাল চার্ট কি বলছে। পরিষ্কার কথা, যদি আপনারা নিফটির ডেইলি চার্টে যান, আমি ছোট্ট ছোট্ট করে সব রকম জিনিস নিয়ে বলবো, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। নিফটির প্রথম র্যালিটা হয়েছিল, তারপর 22,300-600-র মধ্যে সেকেন্ড ওয়েভের রেঞ্জ হয়েছিল। ফার্স্ট ওয়েভে হচ্ছে 21,950 থেকে ওই 22,500-600 অব্দি দৌড়েছিল। সেকেন্ড ওয়েভ ওটা, থার্ড ওয়েভ 23,800 অব্দি গেল, 23,800, যেটা ইউটিউব ভিডিওতে আমি বলেছিলাম যে বাজার যতক্ষণ না 23,800 টপকাচ্ছে, ওটা লাস্ট গাঁট, তার উপর 24,500, এটা হচ্ছে আর একটা গাঁট। নিফটি 23,800 টপকাতে পারেনি, বাজার কিন্তু ফেলেছে। প্লিজ আগের ভিডিওটা দেখে নেবেন। এবার কথা হচ্ছে, এবার যখন আমরা নিফটি থার্ড ওয়েভ হলো ফোর্থ ওয়েভের রুলে যাই, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফার্স্ট ওয়েভের হাইটা, মানে 21,500-600। কালকের যদি পড়ে কিন্তু এই লেভেলটার উপর ক্লোজিং মেনটেন করতে পারে, এক্সট্রিমলি গুড। আর সেকেন্ড ওয়েভের লো হচ্ছে 22,300, এটাও যদি হোল্ড করে এটার উপরে রাখতে পারে, এক্সট্রিমলি গুড। এবার আমি জানি না বাজার এতটাও নিচে খুলবে কিনা, হয়তো দেখা গেল 200 পয়েন্ট, মানে 22,700-500-তে খুললো। তো আপাতত আমাদের কাছে খুব ক্রুশিয়াল লেভেল হচ্ছে 22,600, 22,300। ঠিক আছে, ব্যাংক নিফটি প্রচন্ড স্ট্রং দাঁড়িয়েছিল আগের দিন। ফিন সার্ভিস মানে যারা ফিনান্স কোম্পানি, আর ব্যাংক নিফটির অদ্ভুত ব্যাপার, ওপেন ইন্টারেস্ট কিন্তু হাইয়েস্ট হচ্ছে 53,000-এর কলে, আর নিচে হচ্ছে 50,000-এর পুটে।
তার মানে ব্যাংক নিফটির সাপোর্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে 50,000 আর 53,000। লেভেলগুলো একটু মাথায় রাখবেন, কারণ এগুলো আমার লেভেল নয়, এগুলো বড় প্লেয়ারদের অপশানের শর্ট করা পজিশন বা ওপেন ইন্টারেস্টের পজিশন। তো এবার কথা হচ্ছে, আমি একটা ভিডিওতে লিখেছি যে আমার অপশন ট্রেডিং এর স্ট্র্যাটেজি কিভাবে হবে। এই মার্কেটে আমি দুমদারাক্কা ক্যাশের স্টকে পয়সা ফাঁসাবো, আমি কিন্তু এখনই সেটা ভাবছি না। আমার কাছে খুব ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট জোন হবে যে যদি কালকের এই 22,300 থেকে 22,600 মধ্যে আসে নিফটি, আমি হয়তো মে মাসে 23,500 বা 24,000 কল কিনবো, আবার সেম টাইমে মে মাসে 21,500 পুটও কিনবো, হেজ পজিশন ক্রিয়েট করবো। আমার কাছে নিচের দিকে আসার চান্সেস কম এখনো, যদি না আরো ওয়ার্স কিছু ঘটে। অবভিয়াসলি যদি 21,950 বা 21,850 ভাঙে, এইবার আমিও বলছি বাজার তাহলে 20,400 আসার জায়গা তৈরি করতে পারে, বাট এতটাও খারাপ ভাবার জায়গা অ্যাটলিস্ট আমার কাছে নেই। চার্ট যেটা বলছে আমি বললাম, বাট ওভারঅল ইকোনমি, ভিক্স, ওপেন ইন্টারেস্ট, এই সমস্ত কিছু সিচুয়েশন দেখলে আমি এপ্রিল মাসের অপশানে পজিশন ক্রিয়েট করবো না। আবার বলছি, যদি আপনারা আমার কথা শুনে করেন, প্লিজ একটু চিন্তা ভাবনা করবেন। আর আমার সাথে যারা কাজ করেন, যে পজিশন ধরে রয়েছেন, আননেসেসারি প্যানিক করবেন না, ঠিক আছে? তার কারণ আমি বলে দিচ্ছি এক এক করে। তো আমার কাছে 22,300 থেকে ঘুরলে খুব ভালো, 22,500-600 থেকে ঘুরে চলে গেলে উপরের দিকে খুব ভালো। আমি কিন্তু এইসব লেভেলে বাইং পজিশন ক্রিয়েট করব, কারণ আমাকে আমার ওয়েব অ্যানালিসিস যা বলছে আমি কিন্তু সেটাকে বিশ্বাস করি। যদি 22,300 নিচে ক্লোজ করে, আমি আবার বলছি আমার 21,500 পুটও থাকবে, কারণ বাজারের যা সিচুয়েশন, যা হবে যেদিকে হবে বড় সড়ো হবে। তো আমি দুটো মিলিয়ে যদি 100-200 টাকা ইনভেস্ট করি, কোনো একটা দিকে 500 পয়েন্ট মুভ হলে আমি 500 টাকা প্রফিট পাবো, আর একদিকে 100 টাকা লস করবো। তার মানে নেট আমি প্রফিটে থাকবো। যেরকম আমি ভোটের সময়ও কিছু স্ট্র্যাটেজি বলেছিলাম, যেগুলো কিন্তু যারা করেছে ভালো প্রফিট পেয়েছে, এটা গর্ব করে বলছি, এগুলো প্লেন ট্যাকটিক্স বা টেকনিক, পরিষ্কার কথা। এবার কথাটা আসে যে আমরা অনেক রকম পজিশন ধরে বসে আছি, আমাদের সাথে যারা কাজ করে সিডিএসএল, বিএসসি, আমার এখনো কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটা নিয়ে খুব ভয়ের কিছু নেই। কেন ভয়ের কিছু নেই? কারণ এদের সঙ্গে না এই ইম্পোর্ট এক্সপোর্টের কোনো গল্প নেই। আজকের একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আজকের হেজ ফান্ড তার স্টক বেচছে বা মিউচুয়াল ফান্ড তার স্টক বেচছে, আমরা সবসময় লাফাই বেচে দিচ্ছে, তার মানে কিন্তু এটাও নয় যে সে টাকাটা বিক্রি করে নিয়ে গিয়ে ঘরের আলমারিতে বা সেভিংস অ্যাকাউন্টে রেখে দেবে। কারণ ক্লায়েন্টের টাকা তাকে রিটার্ন দিতেই হবে, তো টাকা তাকে কোথাও না কোথাও তো খাটাতে হবে। এবার টাকা খাটানোর জন্য তারা কোন সেক্টরটাকে চুজ করবে সেফলি। এবার আমি কেন বিএসসি কে চুজ করছি? বোনাস ইস্যু আছে। গতবার বোনাস যখন ইস্যু হয়েছিল 45%-এর র্যালি ছিল, এখনো হাই মেরে 200-300 টাকা নিচ্ছে, এটা স্বাভাবিক। আবার দুদিন পর ঝাটকা দেখবো একদিন 10% আপ হয়ে গেছে। সিডিএসএল, তার চাইতেও বড় কথা, এনএসসির আইপিও আসছে। কম্পিটিটরের আইপিও যখন আসে, স্টকগুলো কিন্তু মারাত্মক পারফর্ম করে। 2 নম্বর জিনিস হচ্ছে সিডিএসএল এর গল্প কি হচ্ছে? এনএসডিএল কিন্তু আইপিও পেপার এবার ফিল করে দিচ্ছে যে এনএসডিএল ও আইপিও আনবে, ঠিক আছে? এবার এনএসডিএল আইপিও আনলে সিডিএসএল এরও গল্প শুরু হবে। তো যাই হোক, এবার ওভারঅল মার্কেট খারাপ হলে একটু লোকের ট্রেডিং কমে, ব্রোকিং ইন্ডাস্ট্রির একটু ব্যবসা কমে, বাট ঠিক আছে, বাট স্টিল এতটাও খারাপ নয় যে সব শেষ হয়ে যাবে। আমি বারবার বলছি, যে কোনো ঘটনা ঘটলে আমাদের সাইকোলজিতে, আমাদের মেন্টালি একটাই ফিলিংস আসে, সব শেষ হয়ে গেল। আবার বলছি আমি, আপনারা স্টক নিয়ে ভাবছেন, সোনা 92,000 থেকে 87,000 হয়েছে লাস্ট একদিনে বা দুদিনে। প্যানিক করেননি, করছেন না, কিন্তু স্টক নিয়ে করছেন। কি বেচে দেবো, প্লিজ করবেন না। যখন এনআইএসএম এ পড়াশোনা করতাম, তখন একটা জিনিস ওখানে খুব ছোট্ট করে লেখাতে হতো, যে কোনো ইভেন্ট, যে কোনো ঘটনা, সাথে সাথে রিঅ্যাক্ট করো না, সময় দাও, দেখো, বোঝো, তারপর রিঅ্যাক্ট করো। বাজার বা মার্কেট বা যে কোনো স্টকে একটা 3 থেকে 5%-এর আপ মুভ পুরো সিনারিও পাল্টে যায়। আজকের যে এত টেনশন, এত ভয়, 1 ঘন্টা লাগবে পুরো সিচুয়েশন পাল্টে যেতে। তখন এই খাটনি বা এত টেনশন করাটা বেকার মনে হবে।
আর আবার বলছি, বাজার এগুলো ট্রেন্ড করছে, এই জিনিসগুলো নিয়েই আমাদের বাঁচতে হবে। যখন বাজারের যদি আমরা লং টার্ম বড় প্লেয়ার হতে চাই, তো আমাদের এগুলো ঘটবে, এগুলোকে সার্ভাইভ করতে হবে। এই সিচুয়েশনগুলোতে প্ল্যান করে কিভাবে পয়সা বার করব, প্যানিক করে আতঙ্কে না থেকে প্ল্যান করা যে কিভাবে এটাকে আমি টাকায় কনভার্ট করতে পারি, সেই ব্যাপারটাকে ভাবাটা বোধহয় বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, একমাত্র যেটা নিয়ে চাপ রয়েছে টেক মাহিন্দ্রা, বাট স্টিল টেক মাহিন্দ্রা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে মান্থলি আর উইকলি চার্টে, যখন তখন এখানেও 5% রিভার্সাল আসতে পারে। তো আবার বলছি, কালকের দিনটা আননেসেসারি প্যানিক, দুম দারাক্কা বেচা একদম নয়, বা দুম দারাক্কা কেনা কিচ্ছু না। জাস্ট একটা দিন বাজারকে 6টা ঘন্টা সময় দাও, বাজার তোমাকে বুঝিয়ে দেবে যে বাজারের দম আছে না নেই। আর যদি আমি দম আছে বুঝতে পারি, বা যে কোনো ভালোভাবে সিচুয়েশন ধরা পড়ে, বা যদি খুব খারাপ সিচুয়েশনও ধরা পড়ে, দুটো জায়গাতেই তোমার কাছে নিফটি একটা বহুত বড় অপরচুনিটি দেবে পয়সা কামানোর। যদি নিফটি মে মাসে 20,000 আসে, তাতেও তুমি মানে নিফটির 1 লট 2 লট পুট, আবার বলছি সেটা কালকের বাজার দেখে ডিসাইড করব, হয়তো তোমাকে 70-80 হাজার প্রফিট দিতে পারে। আবার যদি নিফটি এই জায়গা থেকে ঝড়টা সামলে নেয়, তাহলে কিন্তু ওপরেও নিফটি সেম কাজটা করতে পারে। তো আমাদের জন্য, আমার কাছে হতে পারে আমরা যেগুলো আটকে রয়েছি, বা আমি যেগুলোতে আটকে রয়েছি, হয়তো আমি 5,000, 10,000, 15,000, 20,000 লস খাবো, কিন্তু এপাশে একটা জায়গা তৈরি হয়েছে 5,000 ইনভেস্ট করে হয়তো 25 বা 30,000 আবার কামিয়ে নেব। সো প্লিজ আননেসেসারি প্যানিক করবেন না, কারণ কোথাও না কোথাও প্রেশারটা মাথার উপর ননস্টপ চলতে থাকে। ভালো ট্রেডকেও কষ্টে আমরা কেটে বেরিয়ে যাই। সিডিএসএল এর এখান থেকে জায়গা রয়েছে 1420 যাওয়ার, কোলপালের জায়গা রয়েছে 2653 যাওয়ার, বিএসসির জায়গা রয়েছে 7,252 টাকা যাওয়ার। কিন্তু যদি একবার প্যানিক বাটন ট্রিগার করে, কনফিডেন্সে যদি ঘা লাগে, তখন কি মনে হয় বলুন তো, সব ছাড়ুন দুঃসালা, কষ্টে কেটে বেরোয়। এই করে কিন্তু বারবার দেখবেন যে ট্রেড আমাদের অনেক বড় প্রফিট দিতে পারতো, আলটিমেট আমরা নিতে পারি না। গত মাসে যদি আমরা কোটাক ব্যাংক ধরে থাকতাম, মানে 60-65 হাজার টাকা প্রফিট হতে পারতো এক লটে। 2040-এর কল কেনা ছিল, আমরা কষ্টে কেটেছি, সেটা গেছে 2180-90 টাকা অবধি। 10 টাকার কলটার দাম হয়েছিল 170-80 টাকা। কিন্তু ওই যে দুদিন নিচে ছিল, ননস্টপ মেসেজ 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 মেসেজ, তখন আমারও ফিল হয় যে কষ্টেই বেরিয়ে যাও। বলছি না আমার দোষ, বাট স্টিল কনস্ট্যান্ট একটা জায়গাতে হিট করলে না, তখন মনে হয় যে এত হেডেক নিয়ে কি হয় বাবা, কষ্টে বেরো, শান্তিতে থাকো। তো বলবো যে আবার কালকের দিনটা শান্তিতে থাকুন, অপরচুনিটি বড় আসছে, কারণ বাজারে সবসময় জানবেন বড় ফলের পর বড় আপমুভ আসে, বড় আপমুভের পর বড় ফল আসে। হতে পারে আপনি আপমুভে কামাতে পারেননি, ফলে কামাবেন, হতে পারে আপনি ফলে কামাতে পারেননি, আপমুভে কামাবেন। গল্পটা হচ্ছে ছিপ ফেলে ওয়েট করা। তো যাই হোক, আবার স্টক স্পেসিফিক এখন একটু হতে বারণ করব, ওয়েট করুন। প্রচুর স্টকে প্রচুর ভালো ভালো অপরচুনিটি তৈরি হবে। ইউটিউব মেম্বার গ্রুপে আপডেট পাবেন। ক্যাস্ট্রল যা ফরমেশন ক্রিয়েট করছে, অলরেডি ক্যাস্ট্রলে সবাই বোনাস আশা করি পেয়েছেন যারা প্রথম দিকে ধরেছেন। ইনফ্যাক্ট ক্যাস্ট্রলের বড় টার্গেট আসছে, ওরাও ইভি সেক্টরে কিছু কেমিক্যাল নিয়ে কিছু কাজকর্ম করছে যতটুকু খবর। তো ক্যাস্ট্রল হয়তো পজিশনাল ইনভেস্টমেন্ট এই জায়গা থেকে। এনিওয়েজ, তো একটু বাজারটা কালকে দেখা যাক। ইউটিউব গ্রুপ, প্রিমিয়াম গ্রুপ, যে গ্রুপগুলো আমাদের রয়েছে, প্রত্যেকটা গ্রুপে মার্কেট নিয়ে আপডেট দেবো। আননেসেসারি প্যানিক নয়, বারবার একটা কথা বলছি, বাজার চায় আপনি প্যানিক করুন, বা বড় প্লেয়াররা চায় আপনি প্যানিক করুন, কারণ আপনি যখন প্যানিকে মাল বেচবেন কালকে, কেউ না কেউ কিনবে। তারা কারা, সবসময় এটা ভাবুন। আপনি তো ভাবছেন বাজার ধসে যাবে, 20,000 আসবে, এই আসবে, সেই আসবে, হ্যাঁ। আর অনেক মানুষ অ্যানালিসিস করে আমার ভিডিওর নিচে পোস্ট করেন যে এটা আসবে, ওটা আসবে, সেটা আসবে। একদম আপনারা হয়তো ঠিক বলেন বা হয়তো ভুল বলেন, আমি তো সেই গল্পে যাব না। খালি যখন এই ধরনের কমেন্ট করবেন, সিরিয়াসলি বলছি আমি কথাটা, আপনারা একটু আপনাদের এইগুলোর বলার পেছনে যুক্তিগুলো একটা একটা করে বলবেন, ঠিক আছে? যখন এই যুক্তিগুলো দেবেন বা লজিকগুলো দেবেন না, আমি আপনার নাম করেই ভিডিওতে এটা বলবো। কারণ আমি ভিডিও করি বলে আমি সব জানি, আমি সবচাইতে শিক্ষিত, আমি কোনোদিন এটা দাবি করিনি। আমার চাইতে অনেক বেশি জানা, অনেক বেশি বোঝা প্রচুর মানুষ আছে, হয়তো তারা ভিডিও করে না। তো যে কেউ কমেন্ট করুন যে
আমি বারবার বলেছি যে মানে কি বলবো, কনস্ট্রাকটিভ, যে তনয় তুমি এটা বলছো ভুল, তুমি যদি এই 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 পয়েন্টগুলো দেখো তাহলে কিন্তু এটা হতে পারে। আমি আপনার নাম করে বলবো যে এটার পেছনে এই যুক্তিগুলো কিন্তু রয়েছে, আপনারা ইগনোর করবেন না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আননেসেসারি প্যানিক বন্ধ করুন। কালকের সিনেমাও দেখতে পারেন, কালকের মার্কেটও দেখতে পারেন, কিন্তু ট্রেড নিয়ে বেশি ভাবার দরকার নেই। দুপুর 11:30-12টার মধ্যে পিকচার ক্লিয়ার হয়ে যাবে, মেঘ কেটে যাবে, বাজার নিচে যাবে না বাজার বড় ওপরে যাবে, ছবি বুঝে যাব, ডিসিশন মেকিং তারপর করব। আননেসেসারি না প্যানিক না চাপ। চলুন, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার এর মধ্যে আপডেট দেওয়ার জন্য।